হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। সকালে ঘুম থেকে ওঠার পর সারাদিন কি কাজকর্ম করি স্টেপ বাই স্টেপ সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে আপনাদের সাথে আমি শুক্রবারের ব্লগটি শেয়ার করছি। আমার বাচ্চারা কিন্তু আজকে বাসায় আছে, ওরা একটু বেলা করে আজকে ঘুমাবে। ওরা ঘুমাচ্ছে, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আমি চেষ্টা করব ওরা ঘুম থেকে ওঠার আগে সকালে যে নাস্তার পর্বটা আছে বা ঘর গোছানোটা আছে সেগুলো যাতে আমি করে নিতে পারি। শুক্রবারে কিন্তু ঘুম থেকে একটু লেট করেই উঠি, অন্যান্য দিন খুব তাড়াতাড়ি উঠে যেতে হয় বাচ্চাদের স্কুলের জন্য। আর শুক্রবারে একটু বন্ধের দিন পেয়ে সবাই আরাম করে ঘুমায়। আমিও যদিও ওদের আগে উঠে যাই, ওদের সাথে যদি আমি ঘুম থেকে উঠি তাহলে আমার সব কাজ হজবরল লেগে যায়। শুক্রবারের দিনটা কিন্তু আমরা মুসলমানদের জন্য খুবই স্পেশাল একটা দিন, ঈদের দিনের মতোই। সকালের খাওয়া দাওয়া, তারপর দুপুরে মজার মজার খাবার রান্না করা, নামাজ পড়া, সব কিছু মিলিয়ে খুবই আনন্দের একটা দিন কাটে। সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে টিভিতে কোরআন তেলাওয়াত লাগিয়ে দিয়েছি। এটা আমার হাজব্যান্ড সব সময় করে। সে যখন বাসায় থাকে না, আমি যখন কোরআন তেলাওয়াত লাগাই মনে হয় সে বাসায় থাকে। আমার কাছে অনেক ভালো লাগে, কাজ করি আর কোরআন তেলাওয়াত শুনি। তারপরে কিন্তু বাসার যে পশু পাখি গাছপালা আছে সবার সাথে দেখা করে নিচ্ছি, যাকে খাবার দেওয়া দরকার তাদেরকে খাবার দিয়ে দিচ্ছি। ওদের সাথে সকালবেলা দেখা করলে আমার মনটাই ভালো হয়ে যায়। মাশাল্লাহ, আমার কিন্তু জবা গাছে অনেক সুন্দর জবা ফুল ফুটেছে। আর সকালবেলা এই দুবা ফুল গাছগুলো দেখলে এত ভালো লাগে। তারপর আমি যেটা করি, বাসার প্রত্যেকটা বিছনাগুলোকে একবার করে ঝেড়ে দেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু সকালের কাজ। আমার রুমটা বাকি থাকে, ওইটা আমি ওরা ঘুম থেকে ওঠার পর গুছাই। বিছনাগুলো গুছানোর পরের কাজ থাকে আমার পুরো বাসাটাকে একদম সুন্দরভাবে ঝাড়ু দেওয়া। ঘুম থেকে ওঠার পর বাসাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়, মাইন্ডটা কিন্তু খুব ফ্রেশ থাকে। আমি চেষ্টা করি প্রতিদিন ঘুম থেকে ওঠার পর পুরো রুমটাকে ঝাড়ু দেওয়ার জন্য। আগের দিনের মুরব্বীরা কিন্তু বলে যে সকালে ঘুম থেকে ওঠার পর রুম বা থালাবাটি এগুলো যাতে পরিষ্কার করে নেওয়া হয়। খালা আসবে একটু পর, আমি আমার কাজগুলো এখন একটু করে দিচ্ছি। খালা যখন আবার রুম মুছবে তখন কিন্তু আবার রুম ঝাড়ু দিয়ে দিবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে তো অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগবে, আর যারা ভালোবাসেন না, আমার ভিডিও ভালো লাগে না, দেখতে থাকুন, একদিন হয়তো দেখতে দেখতে ভালোবাসা তৈরি হয়ে যেতে পারে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। রুম ঝাড়ু দেওয়ার সময় চেষ্টা করি দরজার বাইরের অংশটা একটু ঝাড়ু দেওয়ার জন্য। ধুলাবালু পড়ে জুতা থেকে, দেখতে খারাপ লাগে, তাই প্রতিদিন দরজার সামনটা একটু ঝাড়ু দিয়ে দিই। রুম ঝাড়ু দিয়ে কিন্তু এখন চলে এসেছি নিজেকে ফ্রেশ করার জন্য। এখন আমি হাত মুখ ধুবো, তারপর আমি আমার সংসারের যে অন্যান্য কাজগুলো আছে সেগুলোতে লেগে পড়ব। আজকে আপনাদের সাথে ভিডিওর যে অংশটুকু শেয়ার করছি এগুলো হয়তো আপনারা আর কোনো দিন দেখেননি। আজকে ফার্স্ট আমার সকালের ডিউটিটা, মানে সকালের কাজগুলো শেয়ার করছি। ইতিমধ্যে কিন্তু খালা চলে এসেছে। খালা এসে রান্নাঘরের থালা বাসন ধোয়া শুরু করে দিয়েছে। খালা কিছু রান্নাঘরের কাজ শেষ করলে আমি রান্নাঘরে গিয়ে নাস্তা বানাবো। ওরা যেহেতু এখনো ঘুমাচ্ছে, শুধু আমার নাস্তায় এখন বানাবো। আজকে কিন্তু আমি আমার নতুন টিপটে চা বানাবো, সেই জন্য আমি একটু বেশি এক্সাইটেড যে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আমি চা বানাই। আরামাইশ করে কখনো নাস্তা পানি খাওয়া হয় না। ছোট ছোট বাচ্চা নিয়ে সারাদিন দূরের উপরে থাকি, বাইরে যাও, ঘরে কাজ করো, একটার পরে একটা কাজ লাগাই থাকে, কখনো রেস্ট নিতে পারি না। তাই চেষ্টা করেছি আজকে একটু আগে এগিয়ে উঠে সব কাজ শেষ করে নাস্তাটা আরামসে বানানোর জন্য। আচ্ছা, আমি কিন্তু হাত মুখ ধুয়ে নিয়েছি। এখন আমি একটা টিস্যুর সাহায্যে মুখটা মুছে নিয়েছি, চেষ্টা করি টিস্যু দিয়ে মুখটা মোছার জন্য। আর এখন এখানে আমি ময়শ্চারাইজারটা লাগাচ্ছি, তারপর সানস্ক্রিনটা লাগিয়ে দিব। রুমের ভিতরে লাইট ছাড়বো না, কারণ ওরা যেহেতু ঘুমাচ্ছে, লাইট ছাড়লে ওরা উঠে যাবে। তাই চেষ্টা করেছি এখানে দাঁড়িয়ে ক্রিমটা দেওয়ার জন্য। সকালে ঘুম থেকে ওঠার পর আমি সব সময় মুখে সানস্ক্রিনটা আগে লাগাই। আপনারা অবশ্যই চেষ্টা করবেন চুলার পাশে বা বাইরে যাওয়ার আগে সানস্ক্রিনটা লাগিয়ে রাখার জন্য। তারপর কিন্তু আমি রুমে চলে যাব। রুমে এসে প্রথমে আমি যেটা করি, এক গ্লাস পানি খাই। খালি পেটে এক গ্লাস পানি খাওয়ার চেষ্টা করি। আর আমার যেহেতু গ্যাসের সমস্যা আছে, একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হয়। আর আজকে যেহেতু চা পরোটা খাবো,
চা পরোটা খাওয়ার আগে কিন্তু অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে, আর না হয় কিন্তু একটু পর বুক জ্বলা শুরু হয়ে যাবে। রান্নাঘরে চলে এসেছি, এসে প্রথমে চুলাটাকে একটু মুছে নিয়েছি। আমি প্রতিদিন রাতের বেলা চুলাটাকে ভালোভাবে পরিষ্কার করি। দিনের বেলা যেহেতু চুলায় আগুন থাকে, চুলা কিন্তু অনেক গরম থাকে, গরম অবস্থায় কখনো চুলা পরিষ্কার করি না। সেই জন্য সকালবেলা উঠেই নাস্তা বানানোর আগে চুলাটাকে একটু ধুলাবালু যেটা পড়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। এখন আমি নাস্তা বানাবো। চুলার পাশটা অর্গানাইজারগুলো দিয়ে সাজানোর পর এত বেশি ভালো লাগে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু কাজেও মন বসে। এই যে দেখুন, আজকে কিন্তু আমি আমার শখের কেটেলের মধ্যে চা বানিয়ে নিচ্ছি। আমি যতক্ষণ না পর্যন্ত দুধটা পাক করছিল আমি এখানে দাঁড়িয়েছিলাম, কখন দুধে বলক আসবে আর দেখছিলাম এটা ফেটে যায় কিনা, একটা বয়ে ছিলাম। তো এটা যখন পাক উঠে এসেছে দুধটা এত বেশি ভালো লাগছিল। এখানে আমি 5-6 কাপের মতো চা বানিয়েছি। একটা জিনিস খেয়াল করেছি, কম চা বানালে কিন্তু এটার মধ্যে হবে না, বেশি করে চা বানালে তাহলে রং আসবে। কারণ চা পাতা দেওয়ার জায়গাটা যেহেতু উপরে, চার রংটা কিন্তু দুধের মধ্যে পড়তে গেলে একটু বেশি করে চা বানাতে হবে। চা বানানো হয়ে গেছে, কেটেলটা আমি এখন সরিয়ে রাখবো। আর এখন আমি পরোটাগুলো ভাজবো। এখন আমি 3টা পরোটা ভাজবো, একটা খালার জন্য আর 2টা আমার জন্য। আর আমার ছেলেরা যখন ঘুম থেকে উঠবে ওদের জন্য আবার ভেজে দিব। আর মেয়ে তো নুডলস খাই। এই প্রথম কিন্তু আমি ফ্রোজেন পরোটা ভাজছি, কারণ আমি সব সময় বাসায় বানানো পরোটাই খাই। সকালবেলা দেখা যায় 2 ছেলে আমার নুডলস খেয়ে স্কুলে চলে যায়, আর বড় ছেলেটা ক্যালগস খুব পছন্দ করে। তাই নিজের জন্য একটা আটার ডো করে পরোটা বানাতে ইচ্ছে করে না, তাই এবার ফ্রোজেন পরোটা কিনে নিয়ে এসেছি যে নিজের জন্য ফ্রোজেন পরোটাই বানিয়ে খাবো। একটা যেহেতু খাই, নিজের জন্য ওইভাবে আর ইচ্ছে করে না বানানোর জন্য। আর আজকে কিন্তু আমি আমার শখের কাপের মধ্যে চা বানিয়ে খাচ্ছি। যাই হোক, আরাম আয়েশ করে নাস্তা বানিয়ে খেতে গেলে কিন্তু অনেক সময় লাগে, যেটা আমাদের মতো হাউস ওয়াইফ যারা দূরের উপরে থাকি তাদের কাছে সম্ভব না। এখন চলুন আয়েশা মনির একটা ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করি। সে কিন্তু তার বাবাকে এখানে আর্ট করেছে, সে পড়ালেখাও শিখছে না, একটু একটু করে কিন্তু ড্রয়িং করাও শিখছে। তো এটা আঁকার পর আমার কাছে নিয়ে এসেছে, মা দেখো বাবাকে আমি আর্ট করেছি। কি সুন্দর করে তার বাবাকে আর্ট করেছে, মুখ ভর্তি দাঁত দিয়েছে, আবার মুখের মধ্যে দাড়িও দিয়েছে, 2টা কান দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এটা আঁকার পর কিন্তু সে আমাকে যখন দেখাচ্ছিল, তার বাবাকে কিন্তু ফোন দিয়ে দেখিয়েছি, দেখো আয়েশামণি তোমাকে কি সুন্দর করে আর্ট করেছে। সে কিন্তু এই ছবিটা দেখার পর হাসছিল, আমি বুঝি দেখতে এরকম। আমি বলেছি, হ্যাঁ আয়েশামণি, যেহেতু তোমাকে এভাবে আর্ট করেছে তুমি দেখতে এরকমই, আমার মেয়ে খুব কষ্ট করে তোমাকে আর্ট করেছে। যাই হোক, আয়েশামণি যে এত সুন্দর একটা আর্ট করতে পেরেছে এটাই কিন্তু অনেক কিছু। এখন আমি আবার রান্নাঘরে চলে এসেছি। সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু ফ্রিজে মাংস ছিল, মানে মুরগির মাংস, সেগুলো আমি বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। খালা যখন থালা বাসন ধুয়েছে, কাটাকাটির সময় মুরগিগুলো দিয়েছি। খালা কিন্তু সবগুলোকে সুন্দর করে প্রসেস করে দিয়েছে। এই মুরগিগুলো আমি 2 দিন আগে এনেছিলাম, সময়ের অভাবে আমি এভাবে কাটতে পারিনি। আজকে ভাবলাম খালাকে দিয়ে সবগুলো কাটিয়ে রাখি। নর্মালি মুরগি আনলে আমি সব সময় কাটি, আজকে যেহেতু শুক্রবার আমি এগুলো কাটতে গেলে অনেক সময় লাগবে, রান্না বান্না দেরি হয়ে যাবে, সেজন্য আমি আর মুরগিগুলো কাটিনি। আমি কিন্তু একটা কাজে কখনোই থেমে থাকি না, ঘর গুছাই, আবার রান্নাঘরের কাজ করি, রান্নাও করি, রান্নাঘরও গুছাই। যখন যেটা চোখের সামনে পড়ে সবগুলোই করার চেষ্টা করি। আমাকে যেহেতু সব কাজ করতে হবে, খালারা কিন্তু একটা নির্ধারিত টাইমে আসে আর কাজ করে দিয়ে চলে যায়, আর সংসারের কাজগুলো কিন্তু আমাদেরই দেখতে হয়। আমি দেখুন এখানে বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা করার পর কিন্তু পেঁয়াজগুলো একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি, যাতে তেলটা সহকারে ওই যে পাতিলের মধ্যে পড়ে যায়, আর তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছাকা হয়ে যাবে। এই তেলটা দিয়ে এখন আমি রোস্টের মুরগিগুলো ভাজবো। আজকে ছেলেদের জন্য রোস্ট রান্না করব আর পোলাও রান্না করব, বাস এতটুকুই হয়ে যাবে। আমার ছেলেদের পোলাও রোস্ট এত বেশি পছন্দ। রোস্টের মুরগিটা ভাজার সময় আমি সব সময় মুখের সামনে একটা ঢাকনা দিয়ে রাখি। দেখবেন রোস্ট ভাজতে গেলে অনেক তেল ছিটে, যেটা আমি খুব ভয় পাই। এখনও শরীরে অনেক পুরা দাগ আছে তেলের, তাই চেষ্টা করি এরকম ঢাকনা একটা দিয়ে তারপর মুরগিগুলো কড়াইতে দেওয়ার জন্য। তেলটা কিন্তু শরীরে তখন পড়ে না। গ্লাসগুলো যে এনেছিলাম সেগুলো আর ধোয়া হয়নি, এখন আমি ধুয়ে গ্লাসের স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছি। আর চায়ের যে কেটেলটা আছে সেটাও আমি এখন ধুয়ে তারপর টেবিলে রেখে দিব, পানিটা জ্বললে আবার জায়গায় মুছে রেখে দিব। সবসময় তো আর এটার মধ্যে চা বানাবো না। ফাঁকে দিয়ে কিন্তু আমার বাচ্চারা ঘুম থেকে উঠেছিল, ওদেরকে নাস্তা খাওয়ালাম। আয়েশামণিকে নাস্তা খাওয়াতে গেলে আমার কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে, ওকে কিন্তু 2 ঘন্টা পর পর খাবার খাওয়াই। আমি চেষ্টা করেছি আজকে যেহেতু শুক্রবার তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করার জন্য। শুক্রবারে কিন্তু একটা নির্ধারিত সময় থাকে, এই সময়ের ভিতরে খাবারটা দিতে হয়। নামাজ পড়ার পর পর খাবার দিবার চেষ্টা করি, নিজেরও নামাজ আছে। রান্না শেষ করে গোসল করব, তারপর আমি নামাজ পড়ব।
আমার মেয়েকে নিয়ে। যেই সময়টা আমি ঘুমাই সেটা তো ঘুমাই, ঘুম থেকে ওঠার পর কিন্তু আমি একদম রোবটের মতো কাজ শুরু করে দিই, এদিক ওদিক ছুটতে থাকি যে আমাকে 2-3 ঘন্টার ভিতরে রান্নাবান্না সহ ঘরের অন্যান্য সব কাজ শেষ করতে হবে। এরই ফাঁকে কিন্তু আমি ঘর আবার গুছিয়েছি, তারপর ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, সেগুলো ধুয়েছি। এই যে দেখুন আমার পোলাও কিন্তু হয়ে গেছে, আর পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে। পোলাওটাকে এখন আমি বাপে বসিয়ে দিব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে এসে আমি ঘি দিয়ে দিয়েছি, ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান ছড়ায়। আমার ছেলেরা আবার ঘি খুব পছন্দ করে, যদিও আমি ঘি তেমন পছন্দ করি না। আর এই ঘিটা কিন্তু আমি শিশির আপুর থেকে নিয়েছিলাম। আপু কিন্তু আবার নতুন করে মশলার বিজনেস শুরু করেছে, ইনশাল্লাহ আপুর কাছ থেকে আবার মশলা অর্ডার করব। সংসারের কাজকর্ম করি আর না করি, যতই কাজকর্ম করেন না কেন, একটা সময় কিন্তু অবশ্যই আল্লাহর কাছে হাজির হতে হবে। আল্লাহ যে নামাজের কথা বলেছে সেটা কিন্তু আমাদের আদায় করতে হবে। চেষ্টা করি ছেলে মেয়ে সবাইকে নামাজ পড়ানোর জন্য, নিজেও সময় বের করে নামাজ পড়ার জন্য। আমার আয়েশা মা কিন্তু হিজাব পরে নিয়েছে, সে এখন আমার সাথে নামাজ পড়বে। একবার ছোট ভাইয়ের সাথে নামাজ পড়েছে, আমাকে যখন দেখছে হিজাব পরেছি সেও আবার নামাজ পড়বে, এখন তাকে হিজাব পরিয়ে দিলাম। আর নামাজের বিছনাটা কিন্তু সেই বিছায়। বয়স দিতে গেলে কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে, এই যে কনস্ট্রাকশনের কাজ চলে সারাক্ষণ মাথার উপরে ঠক ঠক শব্দ করে, খুব মন মেজাজ খারাপ হয়। তারপরে খুব কষ্ট করে বয়স দিই, অনেক সময় লাগে বয়স দিতে। নামাজ পড়ার পর কিন্তু ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসাথে দুপুরের খাবার খেয়েছি। বিকালে অনেকটা সময় রেস্টে ছিলাম। আর এই যে ভিডিওর অংশটা দেখছেন এটা সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় নাস্তা বানানোটা আমার কাছে অনেক বেশি ঝামেলা লাগে। দুপুরে যাই খাওয়াই না খাওয়াই, সন্ধ্যার সময় কিন্তু মজার একটা নাস্তা বানিয়ে দিতে হয়। আজকে এখানে চিকেন ললিপপ ভেজে দিচ্ছি আর ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি ওদের জন্য। শুক্রবারে সন্ধ্যার পরটা আমার অনেক ঝামেলার ছিল। এই নাস্তাগুলো বানানোর পর আমি অনেকগুলো আমসত্ত্ব বানিয়েছি। আমসত্ত্বগুলো বানাতে আমার 2 ঘন্টা সময় লেগেছে, সব কিছু প্রসেস করে একদম ফিনিশ করতে। এই আমসত্ত্বগুলো কিন্তু আমি মাম হীরা আপুর রেসিপিতে বানিয়েছি। অনেকগুলো আমসত্ত্ব বানিয়ে নিয়েছি একসাথে। আজকের জন্য কিন্তু আমি এখানে বিদায় নিব, আবার চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।